আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ইউক্রেনের দিকে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে যে ঘটনাটি। এদিকে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে যৌথ নৌমহড়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। ইউক্রেনের ড্রোন ব্যবহার যুদ্ধে বাক বদলের মাইলফলক। বর্ডার ক্রাইসিসের জন্য বড় রিস্ক নিল ভারত, চীনের উপর অ্যাকশনের তোড়জোড়, স্ট্র্যাটেজি আলাদা। এদিকে F-16 যুদ্ধ বিমান পাওয়ায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী হচ্ছে। সর্বশেষ জানিয়ে দেব ফের রক্ত ঝরল মণিপুরে, মোতায়েন হচ্ছে বিএসএফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের দিকে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে যে ঘটনাটি। জানা যাচ্ছে যে ইউক্রেনীয় সেনারা নিপার নদী অতিক্রম করেছেন এবং পূর্ব তীরে একটি ঘাঁটি স্থাপন করতে সক্ষম হয়েছে। এটি ইউক্রেনীয় বাহিনীর চলমান গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণের অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। তবে কতজন সেনা নিপার নদী পার হয়েছে আর সেনা ঘাঁটিতে কতজন অবস্থান করছেন সেটা এখন পর্যন্ত পরিষ্কার করে জানা যায়নি। ইউক্রেনের গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণ নিয়ে অনেক বেশি প্রত্যাশা তৈরি হয়েছিল, কিন্তু এর আগের শরৎকালীন পাল্টা আক্রমণের মতো সফলতা এতে দেখা যায়নি। এই বিবেচনায় নিপার নদী পেরিয়ে ঘাঁটি স্থাপন করতে পারা নিঃসন্দেহে ইউক্রেনীয় বাহিনীর বড় অর্জন। রাশিয়ার বিরুদ্ধে অভিযানে তারা যে সাফল্য পাচ্ছে, কিয়েভের ওপর সেটা প্রমাণ করার চাপ রয়েছে, কেননা পশ্চিমা বিশ্বের কাছ থেকে তারা বেশিরভাগ অস্ত্র পায়। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসের অভিযানের তুলনায় এবারের ইউক্রেনীয় গ্রীষ্মকালীন আক্রমণ ধীরগতি হওয়ার পেছনে কিছু বাস্তব কারণ রয়েছে। জুন মাসে কাঘোভকা বাঁধ ধ্বংসের কারণে যে বিস্তীর্ণ এলাকায় বন্যা প্লাবিত হয়, তাতে নিপার নদী অভিমুখে ইউক্রেনীয় বাহিনীর অগ্রযাত্রা থমকে যায়। এছাড়া নিপার নদীর উপর অবস্থিত সেতু ধ্বংস হওয়ায় সেনা ও সাজোয়া যান নিয়ে আসাটা অনেক বেশি কঠিন হয়েছে। ইউক্রেনীয় বাহিনীর অগ্রযাত্রা ধীরে হলেও ধারাবাহিকতা রয়েছে। প্রতিদিনই খবর আসছে যুদ্ধের প্রথম দিকে রুশ বাহিনী যেসব এলাকা দখল করে নিয়েছিল, সেখান থেকে গ্রামের পর গ্রাম ধারাবাহিকভাবে পুনর্দখলে নিচ্ছে ইউক্রেনীয় বাহিনী। কিন্তু আজব সাগর অভিমুখে রুশ বাহিনীকে দুভাগে বিভক্ত করতে ইউক্রেনীয় বাহিনীর যে দ্রুতগতির অভিযাত্রা পরিচালনা করার কথা ছিল, সেটা কার্যকর হয়নি। ফলে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করার ঘোষণা এখনো বাস্তবে দৃশ্যমান হয়ে উঠছে না। ইউক্রেন সংঘাতের ইতিহাসের দিকে যদি ফিরে তাকানো যায়, তাহলে দেখা যাবে নিপার নদী কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। পরিবহন, জ্বালানি কিংবা খাদ্য যাই হোক না কেন, ইউক্রেনের মানুষের জীবনের অনেক ক্ষেত্রে নিপার নদীর অবদান বিশাল। যুদ্ধ শুরুর আগে নিপার নদী ইউক্রেনের মানুষের মাছের চাহিদার অর্ধেকটার যোগান দিত। ইউক্রেন যুদ্ধের শুরুর পর নিপার নদী কৌশলগতভাবে কেন্দ্রীয় গুরুত্বে চলে এসেছে। যুদ্ধের শুরুতেই বুশরা এর কৌশলগত গুরুত্ব বুঝতে পারে। তারা বুঝতে পারে ইউক্রেনকে যদি বিভক্ত ও জয় করতে হয়, তাহলে নিপার নদীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে, কেননা এই নদী আক্রমণের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করে। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে যৌথ নৌমহড়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। ফিলিপাইনের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া এই সপ্তাহে পশ্চিম ফিলিপাইনের কাছে দক্ষিণ চীন সাগরের একটি যৌথ নৌমহড়ার পরিকল্পনা করছে। বিতর্কিত জলসীমায় চীনা আগ্রাসনের সাম্প্রতিক ঘটনার পর এই অঞ্চলে আইনের শাসনের প্রতি তাদের অঙ্গীকারকে তুলে ধরতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা। গত ৫ আগস্ট চীনের উপকূল রক্ষীদের জাহাজ থেকে বিতর্কিত সমুদ্র সীমায় ফিলিপাইনের জাহাজ লক্ষ্য করে জলকামান ব্যবহার করা হয়। এখানে চলমান বিবাদ দীর্ঘদিন ধরেই সংঘাত সৃষ্টির সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হয়ে আসছে, আর এটা এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও চীনের দ্বন্দ্বের সম্মুখ রেখায় পরিণত হয়েছে। এই মহড়ায় ৩টি বিমান ও হেলিকপ্টার বাহী রণতরী একত্রে সাগরে যাত্রা করবে, শক্তি প্রদর্শন করবে এবং যৌথ অনুশীলনে অংশ নেবে। ফিলিপাইনের ২ নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, মহড়ার পর জাহাজগুলোর কমান্ডাররা ম্যানিলায় তাদের ফিলিপিনো সমকক্ষদের সঙ্গে বৈঠক করবেন। পরিকল্পিত মহড়ার বিষয়ে বিশদ আলোচনার অনুমতি না থাকায় তারা কেউই তাদের নাম প্রকাশ করেননি। যুক্তরাষ্ট্র ইউএসএস আমেরিকা নামে একটি বিমানবাহী রণতরী মোতায়েনের পরিকল্পনা করছে। অন্যদিকে জাপান তার বৃহত্তম যুদ্ধ জাহাজ হেলিকপ্টার ক্যারিয়ার জেএস ইজুমোকে প্রেরণ করবে। আর রয়্যাল অস্ট্রেলিয়া নেভি তাদের HMSS ক্যানবেরাকে পাঠানোর মহড়ায় অংশ নিতে। এটিও একটি হেলিকপ্টারবাহী জাহাজ। ২ কর্মকর্তার মধ্যে একজন বলেন, কয়েক মাস আগেই এই যৌথ মহড়ার পরিকল্পনা করা হয়েছে। সামরিক সরঞ্জাম ও উপকরণের সীমাবদ্ধতার কারণে ফিলিপাইন এই সপ্তাহের এই মহড়ায় অংশ নিচ্ছে না, তবে ভবিষ্যতে এমন মহড়ায় যুক্ত হবে বলে জানান কর্মকর্তারা।
ইউক্রেনের ড্রোন ব্যবহার যুদ্ধে বাঁক বদলের মাইলফলক। বিশ্বের সামরিক সংঘাতের ইতিহাসে ড্রোনের সবচেয়ে নিবিড় ব্যবহার হচ্ছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে। একে আধুনিক যুদ্ধ কৌশল ও প্রযুক্তির পরিবর্তনের মাইলফলক বলছেন সমরাস্ত্র বিশেষজ্ঞরা। কিন্তু ড্রোন কি নতুন কোনো আবিষ্কার? ড্রোন দীর্ঘকাল ধরেই আছে। চীনের ফায়ার কাইট বা আগুনের ঘুরে সব পূর্ব সংস্করণ, অথবা 1849 সালে ভেনিসে অস্ট্রিয়ান বেলুন বিস্ফোরণ ঘটিয়ে আক্রমণের ইতিহাস তৈরি হয়। এতে বোঝা যায় ড্রোন জাতীয় সরঞ্জাম ব্যবহার অনেক পুরনো। ড্রোন ব্যবহার করা হয়েছে ভিয়েতনামে, কসোভো যুদ্ধে, আফগানিস্তানে, ইরাক এবং অতি সম্প্রতি আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষে নাগার্নো কারাবাখেও। যুদ্ধে বাকবতলের মাইলফলক এসব বিবেচনায় নিলে বলা যায় ইউক্রেনের যুদ্ধে প্রথম ড্রোন যুদ্ধ নয়। ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা উভয় পক্ষ ব্যবহার করছে সব বিবেচনায় এটি প্রথম যুদ্ধ নয়। তবে ইউক্রেন ড্রোন ব্যবহারের একটি পরিবর্তনের মাইলফলক হিসেবে থাকবে। সামরিক সংঘর্ষে এত ড্রোন আগে কখনো ব্যবহার করা হয়নি। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ধারণা, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রতি মাসে 10,000 ড্রোন হারাচ্ছে। এ থেকে ইঙ্গিত পাওয়া যায় কত ড্রোন ইউক্রেন এখন ব্যবহার করছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত মনুষ্যবাহী বিমান দিয়ে আক্রমণ বন্ধ করেছে। এটি মনুষ্যবিহীন প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। যারা এর গুরুত্ব বুঝতে চায় তাদের জন্য ইউক্রেনের কাছ থেকে শেখার কিছু বিষয় আছে। ইউক্রেন অনেক ধরনের ড্রোন ব্যবস্থা কাজে লাগাচ্ছে। ইউক্রেন যে ড্রোনগুলো ব্যবহার করছে সেগুলো খুব স্বল্প পাল্লার। যেমন ব্ল্যাক হর্নেট, এর ডানা মাত্র 12 সেন্টিমিটার থেকে 15 সেন্টিমিটার বিস্তৃত। ছোট এই ড্রোনগুলো ইউক্রেনের বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোয়াডকপ্টার এবং অন্যান্য রটার ড্রোনগুলো মূলত চীনা ডিজেআই এর মতো বাণিজ্যিক সংস্থা তৈরি। এগুলো একেবারেই সাধারণ মানের। তুরস্কের নির্মিত বায়রাক্তার TB2 বা রাশিয়ার ওরিয়ন ড্রোন সশস্ত্র সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। এসব ড্রোন মাটিতে সেনাদের আক্রমণ করতে ব্যবহার করা যেতে পারে। তথাকথিত কামিকাজে ড্রোনের মতো একেবারে ব্যবহার উপযোগী ড্রোনগুলো বিস্ফোরণ ঘটানোর আগে লক্ষ্যবস্তুর উপর ঘোরাফেরা করে। রাশিয়া এগুলো ব্যবহার করে আসছে, কিন্তু সম্প্রতি মস্কোতে হামলার জন্য এই ড্রোনগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। সর্বশেষ গতকালও মস্কোতে ড্রোন হামলা হয়েছে। বর্ডার ক্রাইসিসের জন্য বড় রিস্ক নিল ভারত। চীনের উপর অ্যাকশনের তোড়জোড়, স্ট্র্যাটেজি আলাদাই। চীনের বিরুদ্ধে বড় কোনো স্টেপ নিতে যাচ্ছে ভারত। এবার কি অন্য কোনো ডোজের সমঝোতার চেষ্টা? লাদাখে লাল ফৌজের সঙ্গে ফের বৈঠকে ইন্ডিয়ান আর্মি। সীমান্ত সমস্যা মেটার চান্স 50-50। লাদাখে ডেমচক নিয়ে ঘুষি সাজাচ্ছে ভারত। ডেপসাংয়ের কি এমন দেখল চীন যে সরতেই চাইছে না? দুদিন আগে 10 ঘন্টার বৈঠক হয়েছে ভারত চীন সেনার কমান্ডার পর্যায়ে। সেটা ব্যর্থতায় দেরি না করে নেক্সট স্টেপ নিয়েই ফেলল নয়াদিল্লির। বর্ডার ক্রাইসিস মেটাতে দৌলত বেগ, ওল্ডি ও চুনশুলে মেজর জেনারেল স্তরের বৈঠকে বসেছে দুই দেশে। তাহলে কি এবার বৈঠক সফল হওয়ার চান্স থাকছে? সেনা সূত্রের খবর, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু ডেপসাং সমতলে ফেরা সেনা টহল শুরু করা নিয়ে কথা হয়েছে দুপক্ষের মধ্যে। চারদিন নালাবার ডেমচকে চীনা সেনার উপস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ভারত কিন্তু চাইছে শান্তিপূর্ণভাবে বিষয়টা মিটমাট করতে, কিন্তু ডেমচকে যেন চীনের কাছে অমূল্য সম্পদ। এলএসির 16 থেকে 17,000 ফুট উঁচুতে অবস্থিত ডেপসাং ঘিরে রয়েছে PLA আর্মি। ফলে ভারত সেখানে পেট্রোলিং করতে পারছে না। স্ট্র্যাটেজিক এলাকা ডেপসাং। বেজিং মনে করে এই এলাকাতে ভারতের সেনা কোনোভাবে ঢুকলে সেটা চীনের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। আর চীনা সেনার উপস্থিতির কারণে ভারতের কাছে রণকৌশলগতভাবে বিশেষ গুরুত্বপূর্ণ দৌলত বেগ ওল্ডি এয়ার স্ট্রিপ কার্যত অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। F-16 যুদ্ধ বিমান পাওয়া ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী হচ্ছে। নেদারল্যান্ডস ও ডেনমার্ক রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধ বিমান সরবরাহ করবে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঐতিহাসিক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ইউক্রেনের সোভিয়েত যুগের বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য জেলেনস্কি কয়েক মাস ধরে উন্নত যুদ্ধ বিমান সরবরাহের অনুরোধ জানাচ্ছিলেন। এছাড়া ইউক্রেন তার পূর্বাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালাচ্ছে। ওয়াশিংটন শুক্রবার F-16 হস্তান্তরের অনুমোদন ঘোষণা দিয়েছে। ফের রক্ত ঝরল মণিপুরে, মোতায়েন হচ্ছে BSF। আবারও সহিংসতা শুরু হয়েছে উত্তর পূর্ব ভারতের মণিপুর রাজ্যে। কুকি জনগোষ্ঠী 3 গ্রাম রক্ষীকে শুক্রবার সকালে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরপরই সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF পাহারা বসানো হবে বলে জানানো হয়।